একজন তো লিখছে খাইতে খাইতে মরবি তুই একদিন। হ্যালো হাই কিচ্ছু নাই, মেসেজই আসছে শিকদার ভিডিও ডিলিট করতে হবে। ফেসবুকের ঘাড় ধাক্কা খেয়ে আমি ইউটিউবে গেছি। আমি সেদিন ভিডিও করতে যাই বুঝছি যে টাকা নিলে মুখ বন্ধ, মানে মুখের স্বাধীনতা চলে যাবে। দর্শক হিসেবে যদি চিন্তা করি পেইড ব্লগ অবভিয়াসলি অনৈতিক। এভাবেই সময়, মানে ওই যে বললাম না, সময় নেই এই কথাটা যদি আপনি বলেন তাহলে আপনার ব্লক করার দরকার দরকার নেই। খাওন দাওনের আজকের পর্বে আমরা আড্ডা দেব ফুড ব্লগার মোস্তাজুদ্দৌলার সাথে। চিনলেন? চেনার কথা নাই, নাম কেউ তাকে চেনে না। শিকদার সাহেব, শিকদার সাহেব আজকে এসেছেন আমাদের খাওন দাওনের সঙ্গে। শিকদার ভাই, চর্চায় স্বাগত। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা শিকদার ভাই, আমি একদম সরাসরি প্রশ্নতে চলে যাচ্ছি, আড্ডা তো দেবই আমরা। হ্যাঁ, আপনি তো এই সময়ে একটা ভালো চাকরি বলতে যা বোঝায় সেটা করেন, এর ফাঁকে মানে ফুড ব্লগিং কেন? মাথা খারাপ হয়ে গেছিলো তাই। মানে ব্যাপারটা হচ্ছে ভ্লগ ব্যাপারটা আমার আসলে অনেক আগে থেকে, মানে ভিডিও করা বা ভিডিও দেখা, ভিডিও করা না, ভিডিও দেখাটা একটা বলতে পারেন যে নেশার মতোই ছিল, যে প্রচুর ভ্লগ দেখতাম আমি। বিশেষ করে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার নামই নেই, সেটা হচ্ছে যে বাইরের একটা ভ্লগ দেখতাম প্রচণ্ড বেশি। সেটা হচ্ছে রোমান অ্যাটউড নামক একজন ব্লগার আছেন। তা সে প্রথমে যে প্র্যাঙ্কের কিছু ভিডিও টিডিও করতো, তারপরে সে ডেইলি লাইফ ভিডিও যেটা করে সেটাতে গেল, প্রচণ্ড পরিমাণে দেখতাম আমি, মানে একদম ভয়ঙ্কর ভক্ত ছিলাম তার। তারপরে হচ্ছে আমাদের এই ফুড ব্লগ দেখা শুরু করলাম হচ্ছে বাংলাদেশি ফুড রিভিউয়ার ফাহিম ভাই, ফাহিম ভাইয়ের ভিডিও দেখতাম। আমাদের খালেদ সাইফুল্লাহ, ওয়ান অ্যান্ড অনলি খালেদ সাইফুল্লাহ, সো খাইদায়ের ভিডিও দেখতাম। তো দেখার পরে বিশেষ করে এটা একদম সত্য কথা, সেটা হচ্ছে যে ফাহিম ভাইয়ের ভিডিওটা বেশ আকৃষ্ট করছিল আমাকে। মানে তার যে একদম সোজাসাপটা একটা প্রেজেন্টেশন, মানে একদম হাঁটতেছে, কথা বলতেছে, খুব ন্যাচারাল, খুব নরমাল, হ্যাঁ একদম ন্যাচারাল। সো ওই প্রেজেন্টেশনটা আমাকে খুব আকৃষ্ট করছিল যে এভাবে তো করা যায়। সো ওইখান থেকে একটা ইচ্ছা ভিতরে যে আমিও ব্লগ করব। আর ফুড ব্লগ যেই ব্যাপারটা, এটা কিন্তু আমার প্রথম ছিল না, এটা দিয়ে আমি কিন্তু শুরু করিনি। আমি অ্যাকচুয়ালি ব্লগিং বলতে যেটাকে বুঝি সেটা আমি শুরু করছিলাম হচ্ছে মোটরসাইকেল দিয়ে। আমি প্রচণ্ড মানে মোটরসাইকেল আমার খুব পছন্দের জিনিস। আপনার ব্লগ দেখলে সেটা অনেক সময় বোঝাও যায়। আমি খুবই, মানে আমি মোটরসাইকেল নিয়ে আমি শত শত কিলো চলে যেতে পারি, আমার কোনো মানে ক্লান্তি আসে না শরীরে। তো আমি আমার বন্ধু, প্রবাসী পুরুষ, আসল পুরুষ, সাদি এবং ইমন, আমরা তিনজন একসাথে একটা চ্যানেল খুলি, বাইকার্স অফ বাংলাদেশ। এবং সেটা খোলার পরে ওখানে আমরা ওই মোটরসাইকেলের রিভিউ দিতাম, অথবা বিভিন্ন মোটরসাইকেলের প্রাইস নিয়ে কম্প্যারিজন করতাম। এইরকম ছোট ছোট ঘরে বসেই ভিডিও বানাইতাম, মাঝে মাঝে বাইরে যেতাম, বাইরে গিয়ে একটু ভিডিও বানাইতাম। চাকরিতে আস্তে আস্তে প্রেশার বাড়ে, আমার রাজবাড়িতে পোস্টিং হয়ে যায়। ঢাকা থেকে আমি আগে যে ব্যাংকে ছিলাম সেই ব্যাংকে আমার রাজবাড়িতে পোস্টিং হয়। এবং তারপরে আমাদের ওই দেখা যাচ্ছে কি ওদের সাথে আমার একটা দূরত্ব ক্রিয়েট হয়, যে আসল পুরুষ এবং প্রবাসী পুরুষ ঢাকায়, আমি রয়ে গেছি রাজবাড়িতে। সো টিম করে ভিডিও মেক করা, ওই জিনিসটা থেকে আস্তে আস্তে আমরা সরে যাই। কিন্তু আমার তো ভাই ভিডিও করতে হবে, আমার তো ওটা এখন আমার কাছে ভালো লাগে, এখন ভিডিও বানাবো আমি। তো আমার মনে আছে এই শিকদার সাহেব চ্যানেলটা আমি ওপেন করি হচ্ছে কুঠিবাড়িতে, মানে রবীন্দ্র, হ্যাঁ শিলাইদহ, ভুল বলতেছি না মনে হয়, শিলাইদহ কুঠিবাড়ি, হ্যাঁ শিলাইদহ কুঠিবাড়ি। তো ওখানের ওই পার্কিংয়ে মোটরসাইকেল, ওই বাইকার্স অফ বাংলাদেশের জন্যই আমি ভিডিওটা বানাচ্ছিলাম। তা বানাইতে বানাইতে ওখানে পার্কিংয়ে গিয়ে মোটরসাইকেল রাখতেছি, তো তখন হঠাৎ করে মাথায় ক্লিক করলো, আমি জানি না কেন, যে আচ্ছা এই যে ইউটিউব করতেছি, মোটরসাইকেলে ভিডিও বানাচ্ছি, আরও একটা তো চ্যানেল থাকতে পারে, এটা তো আমার বন্ধুদের সাথে। চ্যানেল খুলি টোটো কোম্পানি। আমার শিকদার সাহেবের প্রথম নাম ছিল হচ্ছে টোটো কোম্পানি। ওই পার্কিংয়ে দাঁড়ায়েই আমি ফেসবুকের পেজটা খুলি এবং ইউটিউবের চ্যানেলটা খুলি। ওখানে দাঁড়াই, তখন আমার সাথে ছিল আমার আরেক সঙ্গী, আমাদের ভাটপার জিসান, মানে যে আমার ছোট ভাই। ভাটপার জিসান কেন বলি একটু পরে বলবো এটা। তো ওকে সাথে নিয়ে আমি ওই চ্যানেলটা এবং পেজটা খুলি, এবং সেই দিনই প্রথম কুষ্টিয়াতে চলে যাই আমরা। কুষ্টিয়ার আরেকটা রেস্টুরেন্ট আছে মৌবন, যে ঘুরতে আসছি এখানে একটু কোথাও যায় খাওয়া দাওয়া করবো, দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া, ফুড ব্লগের জন্য না, নিজের খাওয়ার জন্য। চিন্তা করলাম যে এখন যাব, পেজ তো একটা টোটো কোম্পানি নামক খুলে ফেলছি, যাই খাওয়া দাওয়া করে আসি। আমার প্রথম ভিডিও টোটো কোম্পানি বলবো, শিকদার সাহেব বলবো না।
তো ওই মৌবনে আমি শ্যুট করি আমার জিসানকে সাথে নিয়ে। তার 2 দিন পরে হঠাৎ করে মাথায় ক্লিক করে টোটো কোম্পানি, এখন ফেসবুকে সার্চ করি, ইউটিউবে প্রচুর টোটো কোম্পানি, এত টোটো কোম্পানি, মানে আমার চ্যানেলকে আমি আলাদা করতে পারতেছি না। তখন গিয়ে আমি হঠাৎ করে মাথায় আসে যে ওই আগে গেম টেম খেলতে গেলে ওই একটা নাম দিতাম, আমার ক্যারেক্টারের নাম দিতাম শিকদার সাহেব, ওই চৌধুরী সাহেব, ওই পুরোনো হ্যাঁ, বাংলা বাংলা সিনেমাটা আছে সিনেমা। না, ওখান থেকে ওই আইডিয়াটা আসছিল শিকদার সাহেব। তো এটা আমি আগে ইউজ করতাম গেম স্টেমস যখন খেলতাম তখন দিতাম, তো ওটা দিয়েই শিকদার সাহেব নামে এটা শুরু করি। এবং কাকতালীয়ভাবে ইচ্ছা না থাকলেও ফুড ব্লগটাই আমার প্রথম ভিডিও হয় আমার চ্যানেলের, ওই মৌবনের সেই মানে টোটো কোম্পানি নামে। টোটো কোম্পানি নামে, হ্যাঁ টোটো কোম্পানি নামে ওইটাই আমার প্রথম ভিডিও হয়। আমি আমি শেষের দিকে হয়তো এটা জিজ্ঞেস করতাম, এই যে মানে আপনার সঙ্গী যারা আসল পুরুষ, প্রকৃত পুরুষ, একটা নাম প্রবাসী বাটপার পুরুষ, জিসান, হ্যাঁ। প্রবাসী পুরুষ, হ্যাঁ, এই বাটপার জিসান, এরা কারা, এরা কি করে? আচ্ছা, ওরা মোটেও এই সব নাম নিয়ে কেউই খুব একটা খুশি না, মানে খুশি না মানে কি, এটা তো ওদের নাম, আমার কিছু করার নাই। কিন্তু আমি অন স্ক্রিন বলি, ওরা অতটা খুশি হয় নাই প্রথম প্রথম, বাট এখন জিনিসটা ওদের কাছে সয়ে গেছে। আসল পুরুষটা হচ্ছে আমাদের ইমন সাহেব। ওকে আমরা মানে ও একটু থাকে না মাচো টাইপের আর কি, ঠিক আছে, একটু খুব স্টাইলিশ। স্টাইলিশও বলবো না, মানে বেটা আর কি, কিছু থাকে না বেটা বেটা, কি হচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই। তো এর জন্য ওকে আমি আসল পুরুষ, বা আমার বন্ধু বান্ধব ওকে বহুত দিন ধরে আসল পুরুষ বা এরকম টাইপের একটা নামে ডাকতাম। সো সেখান থেকে ওর নাম আসল পুরুষ, কিচ্ছু করার নাই। প্রবাসী পুরুষ যে, সেটা হচ্ছে সাদি। ও জীবনের অনেকখানিক সময় ও বিদেশে কাটাইছে, এবং যখন ওর নাম আমি প্রবাসী পুরুষ দিছি, মানে আমার পেজ বা চ্যানেল যখন চলতেছে তখনও ও বিদেশেই ছিল, ঠিক আছে। তো ও যখন বাংলাদেশে আসে, আমরা তিলপাপাড়ার একটা ভিডিও করি ওর সাথে, প্রথম ফুড ভিডিও মানে ফুড ব্লগ। তখন আমি বলছি যে আমাদের বন্ধু আসছে বাইরে থেকে, এই যে সেই প্রবাসী পুরুষ, মানে দেশের বাইরে থেকে আসছে, সো সেই কারণে তাকে আমি প্রবাসী পুরুষ হিসেবে বলছি, ওইখান থেকেই তার নাম লেগে গেছে প্রবাসী পুরুষ। আর বাটপার জিসান যে, ও হচ্ছে একটু স্পেশাল আমার, মানে আমার ভ্লগিং জীবনে খুব স্পেশাল। সেটা হচ্ছে যে আমার ছোট ভাই, আমার মামাতো ভাই, আমার বড় মামার ছেলে, বেশ ছোট আমার থেকে। তো ও হচ্ছে কি আমার সাথে অনেক দিন কাটাইছে, অনেকগুলো বছরও আমার সাথেই থাকছে। ওকে বাটপার বলে আমি আজকে থেকে না, ওকে বাটপার আমি অনেক পুরান কাল থেকে বলি, মানে আদর করে আর কি। আদর করে, কারণ ও আমার কথা শুনতো না, মানে বড় ভাইয়ের কথা শুনবে না, মানে থাকে না একটা শাসনের জায়গায়, এবার তুই তো বাটপার, তোর কোনো কথা বিশ্বাস করি না, ওই জায়গাটার থেকে বাটপার জিসান, এবং এখন পর্যন্ত বাটপার জিসানই রয়ে এবং গেছে। এই নামগুলোতেই কিন্তু আপনার যারা দর্শক তারা কিন্তু মানে ওইভাবে কানেক্টটা মনে হয় করতেও পারে। হ্যাঁ হ্যাঁ, এখন করতে পারে। এখন তো অনেকে জিজ্ঞাসা করে আমাদের, আমি দেখেছি কয়েকটা কমেন্টে যে ভাই আসল পুরুষ কোথায়। আসল পুরুষ কোথায়, বাটপার জিসান কোথায়। যেমন জিসানকে রাস্তায় কিছুদিন আগে, তো 2-3 মাস আগেও আমাকে বলতেছে, ভাই আপনার তো আমার সব শেষ করে ফেলছেন, কি হয়েছে? বলে রাস্তায় এক ছেলে আমাকে ডাকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি বাটপার না? অদ্ভুত। তো যাই হোক, ভালো লাগে, কিছু কিছু সময় তো ভালোই লাগে এগুলো। তাহলে প্রথম ফুড ব্লগিং হচ্ছে আপনার মৌবন, মৌবন, কুষ্টিয়া। কুষ্টিয়া। ফুড ব্লগিং কি আপনার সাইড বিজনেস? বলতে পারেন এখন, মানে লজ্জা শরমের বাদ দিই, আপাতত এটা সাইড বিজনেসই বলতে পারেন। সাইড বিজনেসটা এরকম, সেটা হচ্ছে যে একটা সময় আমি শুরু করছিলাম ভিডিও করতে পছন্দ, বাট ভিডিও করতে পছন্দ এবং ভিডিও দিব, এবং সেই ভিডিও থেকে আমি ডলার কামাবো, এটা একদম বাস্তব সত্য কথা। এটাই আমার চিন্তা ছিল, যে এত আশেপাশে শুনতেছি ভিডিও দিয়ে দিয়ে মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, আমি কেন হচ্ছি না? আপনি যদি খালেদ সাইফুল্লাহ ভাইটাই ওনাদের কথা বলেন, ওনারা তো জাস্ট মানে ওখান থেকে তো তখন কোনো ইনকাম ছিল না, মানে রেভিনিউ ছিল না, তারপরে ওনারা দিছে, হইতে পারে ওটাও তাদের প্যাশন। বাট আমি ভ্লগ করব, মনিটাইজেশন অন হবে, টাকা আসবে, চাকরির পাশাপাশি একটা ইনকাম সোর্স হবে, অবশ্যই সত্য কথা, এটাই আমার মাথায় ছিল। ওই লুকানোর কিছু নাই যে না ভাই প্যাশন ছিল খুব, একদম পুরো একদম শৌখিনতার বসে শুধু করতেছি তা না। হ্যাঁ, ভিডিও করা পছন্দ, বাট মনিটাইজেশন, টাকা ইনকাম, এটাও আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। সো আপনি যদি সাইড বিজনেস করেন আমি মাইন্ড করব না। কিন্তু এই প্রশ্নটা আমি খালেদ সাইফুল্লাহকে মানে করেছিলাম, ফেসবুক বা ইউটিউব যে টাকা দেয়, মানে সেটা দিয়ে কি আপনার ফুড ব্লগের তো একটা খরচ আছে, আপনি ঢাকার বাইরে যান, এই খরচ কি আসলে ওঠে? না,
বিজনেসের লসে আছি আপাতত। বিজনেসের লসে আছি। এখানে ওঠানোর অনেক সিস্টেম আছে, অনেক সিস্টেম আছে, শুধু উঠবে না, উঠে বহু গুণে চলে যাবে আপনার। আমার ব্যর্থতা আমি উঠাইতে পারি না। এই ব্যর্থতার জায়গা নিয়ে একটা জিনিস একটু মানে করতে চাই, সেটা হচ্ছে যে পেইড ভ্লগ তো অনেকেই করেন, করে, ফুড অবশ্যই রিভিউ করে। করে। আপনি ঘোষণা দিয়েছেন আপনি পেইড ভ্লগ করবেন না, না, কেন? এখন এইখানে বলতে গেলে অনেক কথা বলতে হয়। না, আমি একটু শুনতে চাই, জানতে চাই। অনেকগুলো কারণ আছে। আমি আপনাকে আস্তে একটা একটা করে আসি। প্রথম কথা, আমি পেইড ফুড ব্লগ করি নাই, এটা কিন্তু ভুল। আমি কিন্তু করছি। আমি পেইড ব্লগ করছি এবং কত টাকা নিছি আমি সেটাও আপনাদেরকে বলবো বা আপনাকে বলবো এখন। আমি আমার পেজের ফলোয়ার যখন 50,000 বা 55,000 এরকম হবে, তখন মাত্র মানুষের কাছে পৌঁছানো শুরু করছি। তো এর মধ্যে গুলশানের একটা বেশ নামি দামি একটা জায়গা থেকে আমার কাছে ফোন আসে, আমার মেসেজ আসে। পরে আমি আমার ছোট ভাইকে নাম্বারটা ফরওয়ার্ড করি, বলি যে দেখো তো কী বলে ও, কি মানে বাটপার জিসান ওকে কি বলে। তা ওনারা আমাকে খুব ইনভাইট করলো এবং তখন আমার কাছে মনে হলো পাই গেছি, টাকা ইনকাম শুরু হয়ে গেছে। অবভিয়াসলি আমি তো ইনকাম করব, এটা তো আমার মাথায় ছিল যে আমি ভ্লগ করব, ইনকাম আসবে, রেভিনিউ আসবে এবং বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আমাকে ডাকবে। আমার কিন্তু প্রথমে এই হিসাব ছিল, আমি কিন্তু ক্যালকুলেটরে হিসাব করছি যে মাসে কত টাকা করে ইনকাম করা পসিবল। তো তাদের সেই ইনভাইটেশন আমি অ্যাকসেপ্ট করি এবং 5,000 টাকা, তখন যেহেতু পেজ একেবারে ছোট, 5,000 টাকায় তাদের সাথে আমার একটা চুক্তি হয় যে আমি তাদের ওখানে যাব এবং ভিডিও করব। তো যাই, সেখানে গিয়ে ভিডিও করি, ভিডিও টিডিও করে আমি কাজ শেষ করে যখন নিচে আসি, নিচে আসার পরের থেকে বলে না যে ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করা, যে আমার সেই অস্থিরতাটা তখন ভয়ঙ্কর লেভেলে চলে গেল। যে এটা আপনি ওটার একটা ইংরেজি শব্দ আছে, অত ইংরেজি শব্দ মাথায় আসে না, এর জন্য বলতে পারতেছি না। এবং বাসায় ওই গুলশান থেকে বাসায় আসতে আসতে আমি একটা প্রতিজ্ঞা নিই যে এটাই আমার জীবনের প্রথম পেইড ভ্লগ এবং এটাই আমার জীবনের মানে শেষ পেইড ভ্লগ। আমি আর করব না। মানে কেন, এটা কি কেন করব না? এটা এই যে অস্থিরতাটা, অনেকগুলো চিন্তা আমার মাথায় আসছে সেই সময়, যে এই যে লোকটা আমাকে 5,000 টাকা দিল বা দিবে, তখনও তো দেয়নি, দিবে, এই টাকাটা নেওয়ার পরে তার ভিডিওটা যে আমি করলাম, এটা যদি ভাইরাল না হয়, এটা যদি খুব বেশি ভিউ না হয়, তাহলে এই লোকটা নিশ্চিত মনে মনে আমাকে গালি দিবে যে কি এক ব্যাটারে আনছি, ও কি বুয়া একটা ভিডিও করছে, শুধু শুধু 5,000 টাকা নষ্ট হইলো, মনে মনে হলেও সে আমাকে গালি দিবে। ওটা আমার উপর আমি কঠিন একটা প্রেশার নিয়ে নিলাম নিজের ঘাড়ের উপরে। এইগুলো এক। দ্বিতীয় কথা, আমি সেদিন ভিডিও করতে যাই বুঝছি যে টাকা নিলে মুখ বন্ধ, মানে মুখের স্বাধীনতা চলে যাবে। আপনি যে ভাষায় যে শব্দ যাই বলেন না কেন, সেটা তখন আর আপনার মুখের ভাষা থাকবে না, তখন সেটা অন্য অন্য সেটা টাকার ভাষা চলে যাবে। এটা যে যাই বলুক, এটা কখনোই সম্ভব না। আমি আমার বলার স্বাধীনতা হারাই ফেলছি, আমি আমার কাজ করার স্বাধীনতা সেই ওই মুহূর্তের জন্য হারাই ফেলছিলাম। আর একটা চিন্তা হচ্ছে, আমার ছেলে এখন ক্লাস 8-এ পড়ে, বিশাল ছেলে, ওকে মানুষ বলবে যে তোর বাবা তো ফাও খায়। ফুড ব্লগে এটা কিন্তু খুব একটা প্রচুর কমেন্টও আছে। হ্যাঁ, প্রচুর কমেন্ট। যে এই গতকালকেও দেখলাম যে একজন লিখছে যে ফাউ খাইলে সবই ভালো লাগে। যে ওকে স্কুলে ওর ছেলে পেলের মানে ওর যারা বন্ধু বান্ধব আছে তারা ওকে বুলি করবে, এই তোর বাপে তো ফাউ খায়, তোর বাপে তো ফাউ খায়। এই জিনিসগুলো, এতগুলো চিন্তা যখন আমার ভিতরে চলে আসছে, তখন মানে আমি আর সাহসই করি নেই যে কোনোদিন আমি এই পেইডের ভিতরে আমি ঢুকতে পারবো। আর তখন আরও একটা ব্যাপার ছিল যে রেভিনিউ আসতেছিল তখন ফেসবুকে খুব ভালো, মানে আমি যখন মানুষের কাছে পরিচিত হওয়া শুরু করছি, মোটামুটি ভিডিও ভালো যাচ্ছে, ফেসবুকে বেশ ভালো পরিমাণে রেভিনিউ আসতেছে। সো আমি চিন্তা করলাম যে মাফ চাই, আমার এই যা রেভিনিউ আসতেছে আমি একটা চাকরি করি, 2 বেতন, আর ওটা মিলে আমার মোটামুটি পোষায় যাবে। কারণ তার আগে 3 বছর তো কোনো টাকা ছাড়াই আমি ভিডিও করছি, শুধু খেয়েই গেছি আর ভিডিও ছেড়ে গেছি, 1 পয়সাও তো আসে নাই, তখন পারিনি, তখন যেহেতু পারছি এখনও পারবো। ওখান থেকে শুরু হলো হচ্ছে আমার এই ঘোষণা দেওয়া যে আমাকে দয়া করে কোনো রেস্টুরেন্ট থেকে নক করবেন না। আমি কারোর সাথে পেইড, ইভেন ইনভাইটেশন, যে ভাই পেইড পুইড কিচ্ছু করবো না, আপনি একটু আসেন, এসে
আমাদের খাবারটা একটু খেয়ে দেখেন ভালো কি খারাপ লাগছে আপনার কাছে সেটা বলেন, আমি সেটাও করব, মানে আমি সেটাও বাদ, আমি সেটাও করব না। কারণ আপনার বাসায় আপনি আমাকে দাওয়াত দিছেন, ভাবি রান্না করছে খুব ভালো ভালো জিনিস 4-5টা আইটেম, আমি খাইলাম, আমার মুখে কোনোটা ভালো লাগলো না, আমি কি বলতে পারবো আপনাকে যে সাজিদুল ভাই ভাবির এই হাঁসের মাংসটা মজা লাগে না আমার কাছে, কেমন মশলাটা কেমন জানি কাঁচা কাঁচা লাগতেছে আমার কাছে? এটা সম্ভব? সম্ভব না। কিন্তু আপনি হোস্ট আমার, সো ওখানেও আমার মুখ বন্ধ হয়ে যাবে। সো আলটিমেটলি ওই ইনভাইটেশন, ফ্রি ফুড, কমপ্লিমেন্টারি বাসায় খাবার পাঠানো, টোটাল ক্লোজ করে দিলাম যে এগুলো আমার পক্ষে সম্ভব না, এটা আমি হয়তো যোগ্য না এটার। 5 স্টার হোটেল তো ডাকে আপনাকে। হ্যাঁ, 5 স্টার হোটেল ডাকে, এটা আমি 5 স্টার হোটেল ডাকে এবং আমি 4টা বা 5টা 5 স্টার হোটেলে, না 4টা 5টা না 3টাতে মনে হয় গেছি। এবং যখন যখন গেছি, যেই ভিডিওতে গেছি, আমি আমার যে অডিয়েন্স আছে আমি তাদেরকে এটাও বলে দিচ্ছি যে আজকে যেই খাবারটা আমি খেতে যাচ্ছি বা এখানে আমি যাচ্ছি, আমি কিন্তু পকেটের টাকা খরচ করে যাচ্ছি না, কারণ আমি ওই মানুষই না ভাই। টোটাল আপাদমস্তক আমি একজন মিডল ক্লাস মেন্টালিটির মানুষ, নিজের পকেটের 8,000 টাকা খরচ করে একবেলা খাবার, এটা আমার হয় না, আমি পারি না। সো আলটিমেটলি একটা ভিডিও করার জন্য আমি 8,000 টাকা খরচ করে যাব না, আমার 8,000 টাকা কোনো ভিডিওতে আসেই না রেভিনিউ, আমার বেতনের টাকা থেকে কাটবে, আমি একজন মিডল ক্লাস মানুষ। সো যখন ওই 5 স্টার হোটেলটা যখন আমাকে ডাকে, আমার অডিয়েন্সের একটা পোর্শন আছে যারা ওই একদম সেম আমার মেন্টালিটির মানুষ। সো তারা ওই 5 স্টার হোটেলে কী খাবার পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, ওই বুফেগুলোতে কীভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে, ওই জিনিসটা হয়তো তাদেরও দেখার ইচ্ছা। কিন্তু ওই যে আমার মেন্টালিটির মানুষ, তারা তো যাবে না, তাদেরকেও একটু দেখাইলাম, আমি একটা সুন্দর একটা ভিডিও করে ফেলতে পারলাম, সিম্পল। ওই ক্ষেত্রে যদি খাবারটা আপনার মুখে ভালো না লাগে আপনি বলে বলে দিবেন? 100% বলে দিছি, অলরেডি বলে দিছি, এর জন্য 5 স্টার হোটেল থেকে এখন ইনভাইটেশন একটু কম আসে। পেইড ভ্লগটি তাহলে আপনার কাছে অনৈতিক মনে হয়? মানে আমি কিন্তু টোটাল ইন্ডাস্ট্রি, ফুড ব্লগিং ইন্ডাস্ট্রি যদি বাংলাদেশে দাঁড়িয়েছে কিনা আমি বলতে পারবো না, আমি ওইটাকে মাথায় রেখে বলছি। মানে ব্যক্তি বা ভ্লগার শিকদার সাহেব এটাকে কি অনৈতিক মনে করেন? আপনি যদি দর্শক হিসেবে চিন্তা করতে বলেন আমাকে, তাহলে বলবো অনৈতিক, শতভাগ অনৈতিক। আমি আপনার ব্লগ কেন দেখি সাজিদুল ভাই? আপনি আমাকে কেন, আমার ভিডিও কেন দেখেন? আমার চেহারা দেখার জন্য? অবভিয়াসলি না। আমি খাবার খাই, আপনাকে আমি খাবার দেখাচ্ছি, আমি একটা রেস্টুরেন্ট দেখাচ্ছি, আমি বলতেছি আমার অভিজ্ঞতাটা বলতেছি, ভালো লাগছে কি খারাপ লাগছে। আপনি আমার ভিডিও দেখে হইতেই তো পারে যে হয়তো মাসে একবার হয়তো শিকদার সাহেব বলছিল তো ওইটার কাচ্চিটা খুব ভালো, আমি একটু যাই। আমি আপনার ব্লগ থেকে 2-1টা জায়গায় যেয়ে খেয়েছি, তাহলে এই কোরিয়ান ফুড আমাদের মতিঝিলে, এই যে স্ট্রিটে, আমি ওটা ভিডিও করেছি। ও ভেরি নাইস। তো ধরেন এই কোরিয়ান ফুডের কথাই বললাম, আপনাকে আমি দেখাইছি, আপনি গেছেন, আমি যদি ওর থেকে টাকা নিই, আমি কি করব? আমি ওখানে গিয়ে প্রথমে বলবো যে হ্যাঁ খুব ভালো, একদম অ্যারেঞ্জমেন্ট সেই সুন্দর, আসলে তো না। স্ট্রিট ফুড একটা, স্ট্রিট ফুড একেবারে কোনায়, খুব হ্যাকটিক জায়গা। দ্বিতীয়, খাবারটা খুব ভালো, একদম সেই হাইজিন টাইজিন মেনটেন করে বানাইছে উনি, স্ট্রিট ফুডে হইলেও খুব, আসলেও কি এটাও কিন্তু না। খাবার খাইলাম, ধরেন ভালো লাগে নাই আমার কাছে, আমি আপনাকে বললাম ভালো লাগছে, কারণ আমি এটা বলতে বাধ্য, কারণ সে আমাকে টাকা দিছে। আমি ভালো বললাম, আপনি গেলেন, আপনার মুখে ভালো লাগলো না, তাহলে কি এটা আপনার সাথে প্রতারণা হলো না? অবভিয়াসলি হলো। আপনি তো আমাকে বিশ্বাস করে আমাকে ফলো করছেন, আমার একটা ভিডিও দেখছেন, সেই ভিডিও দেখে আপনি ওখানে খাইতে গেছেন, আপনার কাছে ভালো লাগলো না, সেম জিনিসটা হয়তো আমার মুখে যেটা খারাপ লাগছে আপনার মুখে সেটাই খারাপ লাগছে, কিন্তু আমি তো বলিনি ওই জিনিসটা। আপনি তখন চিন্তা করবেন শিকদার সাহেবের বলা উচিত ছিল যে এরা একটু লবণ বেশি দেয়, কিন্তু তো বলেন এই জিনিসটা। কিন্তু এইখানে আমার একটা মানে একটা জিনিস বলার আছে, আমাদের প্রত্যেকটা মানুষেরই তো আপনার টেস্ট বাট আলাদা। এটা আমি আসতেছিলাম, আপনার এই কথাটার সাথেই আমি আসতেছিলাম। তো এখন কোথাও যেমন আমার নিজের ব্যক্তিগতভাবে বোম্বাই মরিচ দেওয়া সিঙ্গাড়া পছন্দ হয় না, আমার কাছে এটা মনে হয় যে এক ধরনের মানে কি বলবো, চালাকি। মানে সিঙ্গাড়ার আসল যে ব্যাপারটা সেটাকে লুকিয়ে ফেলার জন্য যদি পারে আলাদা একটা ফ্লেভার দেওয়া, আলাদা একটা ফ্লেভার দিয়ে ঝাল এবং ঘ্রাণ দিয়ে সেটাকে সে ইয়ে করছে। অনেকের কাছে তো খুব ভালো লাগে, তারা খুব মজা করে খায়। বা আমি এটা মনে করি যে আমি এমন কোনো ইউনিক মানুষ না যে আমার টেস্ট বাড দিয়ে আমি 1,000 মানুষকে বা 10,000 মানুষকে যাচাই করতে পারবো। তো আপনার যদি ভালো লাগে, আপনি বললেন ভালো লেগেছে, এমনও তো হতে পারে যে আপনার খাওয়া মতিঝিলের কোনো একটা দোকানের মাছ আমার ভালো লাগেনি খেয়ে, তো সেটার জন্য তো আমি আপনাকে দায়ী করতে পারি না। না, অবভিয়াসলি দায়ী করতে পারেন না, কিন্তু ভাই এখানে ব্যাপার হচ্ছে কি যে আমার প্রতিটা ভিডিওতে আসলে বলার কথা মনে থাকে না।
ম্যাক্সিমাম ভিডিওতে আমি বলে দিই যে খাবারটা যদি ভালো লাগে আমি এভাবে বলে দিই যে খাবারটা আমার মুখে ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগবে আমি একেবারে নিশ্চিত করে বলতে পারতেছি না, বাট মনে হয় ভালো লাগবে, কারণ খাবারের আসলে স্বাদটা বেশ ভালো। এবং তার সাথে আমার সাথে কিন্তু আমি কিন্তু কখনো একা যাই না, খুব রেয়ার কেস যে আমি একা যাই। আপনার কখনো কলিগ থাকে আইদার বা আমার আপনার কলিগ বন্ধুরা থাকে, থাকে? হ্যাঁ কলিগ থাকে, বন্ধু বান্ধব থাকে। আমার বন্ধু বান্ধবের সাথে তো এই নিয়ে আমার ঝগড়া পর্যন্ত হয়ে যায়। ওরা বলে জঘন্য লাগছে, আমি বলে আমার কাছে তো ভালো লাগছে। এবং ওই জিনিসটাও আমি আমার ভিডিওতে রাখি, বিকজ ওই যে ডিফারেন্ট অপিনিয়ন, যে একজনের কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়, কেউ লবণ বেশি খায়, কেউ লবণ কম খায়। সো অবশ্যই টেস্টটা ভ্যারি করে। এখন সেটা আমি আমার ভিডিওতে একদম প্রকাশ্যে বলে দিচ্ছি, বাট আমি তো জানতেছি যে আমি আমার সঠিক অভিজ্ঞতাটা এখানে আরেকটা ছোট্ট বিষয়ে অ্যাড করি। সেটা হচ্ছে আমি তো কোনো খাদ্য বিশারদ না। এমন না যে আমার পৃথিবীর প্রচুর খাবার দাবার খাওয়া, মশলা সম্পর্কে আমার বিশদ জ্ঞান প্রচুর। ফুড ব্লগ করি এইভাবে, একটা খাবার যখন সামনে নিয়ে বসি সেই খাবারটা আমি খাবো, সেই খাবারটা খেয়ে আমার কাছে কেমন লাগছে, ব্যক্তিগতভাবে আমার কাছে জিনিসটা কি মজা লাগছে, আমি তাহলে মজা বলবো। আমার কাছে খারাপ লাগছে আমি তাহলে খারাপ বলবো। বাট ওই যে খারাপ বলার পরে আমি একটা জিনিস অবশ্যই অ্যাড করে দেওয়ার চেষ্টা করি, আমার কাছে খারাপ লাগছে, আপনার কাছে ভালো লাগতেও পারে। খুব সিম্পল জিনিস। বাট পেইড ব্লগ যেই প্রশ্নটা থেকে অ্যাকচুয়ালি আসলো এই কথাগুলো, সেটা হচ্ছে যে দর্শক হিসেবে যদি চিন্তা করি পেইড ব্লগ অবভিয়াসলি অনৈতিক। এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ দর্শকই এটাই চিন্তা করে। আর যদি আমি ভ্লগার হিসেবে চিন্তা করি তাহলে আমি বলবো যে যদি আমার মতো চিন্তা নিয়ে আপনারা মার্কেটে আসেন বা ভ্লগিং করার ইচ্ছা থাকে, যে আপনি প্রচুর টাকা কামাইতে চান, তাহলে আপনাকে পেইডের দিকে যাইতে হবে। আর যদি পেইডের দিকে না যান তাহলে আপনি আমার মতো মানে আজীবনকাল মিডল ক্লাস মেন্টালিটি নিয়েই আপনাকে চলতে হবে। কারণ রেভিনিউ বর্তমান যা শেয়ার করতেছে স্পেশালি ফেসবুক, ওটা দিয়ে আপনার খাবারের বিল উঠবে না। আমি লাস্ট যতগুলো ভিডিও করছি, ইভেন আমি যে খুব কম দামের সস্তায় যে স্ট্রিটে যেসব খাবার খাই ওগুলার টাকাই ওঠে না। সো ভ্লগার হিসেবে যদি বলি আপনাকে চলতে হবে, আপনাকে ভিডিও বানাইতে হবে, তাহলে ভাই পেইড করবেন না কেন, করেন না কেন, অবশ্যই করেন। আমি করব না, সেটা আমার ব্যাপার। এখন আমি লেজ কাটছি বলে আপনাকে তো আমি লেজ কাটার বুদ্ধি দিতে পারি না। আপনি করেন ভাই, ফুড ব্লগ করেন, পেইড ব্লগ করেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ডু। রেভিনিউ জায়গাটা থেকে একটা জিনিস মাথায় আসলো যে শিকদার সাহেব যেই পেজটা, এইটা আহ, যারা দর্শকরা দেখেন, নিয়মিত আপনার দর্শক আছেন, আমিও দেখি, আমরা মূলত জানতাম যে শিকদার সাহেব হচ্ছে ফেসবুক কেন্দ্রিক একটা পেজ, উনি ফেসবুকেই থাকেন। তারপরে এইটা ইউটিউবে শিফট করলো এবং আমার মনে হয় একটু পরে, মানে আপনার ইউটিউবের অনেক আনাগোনাটা পরে, মানে এটা কি রেভিনিউর কারণে? না, রেভিনিউ ব্যাপারটা হচ্ছে কি, আমি 2025 সালের রোজার মাসে আমার সাথে একটা অঘটন ঘটে। আপনার পেজটা পেজটা হ্যাক হয়ে 2 যায়। মাসের জন্য, হ্যাক না, 2 মাসের জন্য একটা রিপোর্ট, একটা ভুল একটা রিপোর্ট বা যাই হোক কিছু একটা সমস্যা হয়, এবং সেটার কারণে আমার পেজের রেকমেন্ডেশন আর মনিটাইজেশন এই দুইটা জিনিসই বন্ধ হয়ে যায়। এবং যেহেতু আমার ভিডিও টোটাল একদম শতভাগ রেভিনিউ নির্ভর, সো আলটিমেটলি আমার ফেসবুকে তো আর ভিডিও করার কোনো মানেই হয় না। কারণ না মানুষের কাছে পৌঁছাবে, না সেখান থেকে আমি কোনো টাকা কামাই করতে পারবো। তো এর ভিতরে আমি আমার ইউটিউবের চ্যানেল তো যে সেই সময় খুলছি, হয়তো 3 মাসে একটা ভিডিও, 2 মাসে একটা ভিডিও এইভাবে দিতাম। তো তখন চিন্তা করলাম যে ঠিক আছে, এখন তো ফেসবুক তো বন্ধ হয়ে গেছে, আমি প্রচণ্ড হতাশ। ইউটিউব চ্যানেলটা তো আছে, অনেকেই বলে ইউটিউবে ভিডিও দাও না কেন। ওই যে তখন আমার এক্স্যাক্ট মনে আছে, আমি মার্চের 22 তারিখ আমি স্ট্রাইকটা আমার আসে পেজে, মার্চের 24 তারিখ থেকে বা 25 তারিখ থেকে আমি ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করি রেগুলার বেসিস। এবং যখন আমি ইউটিউবে ভিডিওটা দেওয়া শুরু করি এবং পরবর্তী মাসে যখন আমি বুঝি যে একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে ফেসবুক থেকে আপনাকে ইউটিউবে, বাট ওই এফোর্টটা যদি আমি দিতে পারি এবং কন্টিনিউ করতে পারি হয়তো 2-3 বছর বা এরকম, অনেক বেশি স্ট্যাবলভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন ফেসবুকের তুলনায় ইউটিউবে, অনেক বেশি। এটা আপনি রেভিনিউর দিক দিয়ে বলেন, এটা আপনার গ্রোথের দিক দিয়ে বলেন। গ্রোথটা ইউটিউবে একটু টাফ, কারণ ইউটিউবের দর্শকরা আবার একটু নিশ, হ্যাঁ একটু অন্য ক্যাটাগরির হয়। সো গ্রোথটা একটু টাফ, একটু স্লো গ্রোথ করবে, বাট আপনি যে গ্রোথটা করবেন খুব স্ট্যাবল একটা গ্রোথ থাকবে। এবং
ইউটিউবকে যদি আপনি রেগুলার আপডেট দিতে পারেন, ইউটিউব আপনাকে দিতে পারবে। সো সেই ধাক্কাটা ফেসবুক থেকে একরকম যেটা ঘাড় আমরা ধাক্কা খেয়ে ইউটিউবে গেছি। যেটা আমরা অফ ক্যামেরাতেও বলছিলাম যে মানে ইউটিউব আপনার এফোর্টটা বুঝতে পারে, এক্স্যাক্টলি। মানে ওর ওর ওই ব্যাপারটা আছে। হ্যাঁ। সো এক কথায় ওই যে ওইটাই বললাম যে ফেসবুকের ঘাড় ধাক্কা খেয়ে আমি ইউটিউবে গেছি। ইউটিউবে খুব স্বাদ করে যায়নি, বাট ইউটিউবে গিয়ে ইউটিউবকে খুব পছন্দ করে ফেলছি। আচ্ছা হ্যাঁ, ইউটিউবেই আমি এখন থেকে ভিডিও দিব। ফেসবুক এখন আমার দ্বিতীয় অপশন থাকবে আর কি। ইউটিউবটা নিয়ে আমি খুব ভেরি সিরিয়াস, এবং লাস্ট 1.5 বছর ধরে মানে দুনিয়ার সিরিয়াস। ফুল লেন্থ নাকি ইয়ে ফুল লেন্থ, Full length. 16:9 রেশিও যেটা, সেটাতে। এবং আমার একটা বেশ ব্যাপার ছিল যে আমি খুব ছোট ছোট ভিডিও দিতাম। হ্যাঁ মানে ফেসবুকে আপনি খুব বেশি 2 বড় মিনিট video দিতে বা পারেন। 30 সেকেন্ড ম্যাক্সিমাম। ফেসবুকে 4 মিনিটের ভিডিও দিতাম, এর উপর আমি কখনো যাইতামই না ফেসবুকে। বাট ইউটিউব আবার একটু ডিফারেন্ট স্টোরি। ইউটিউবে একটু ডিটেইলড, একটু ভ্লগ টাইপের বড়, At least 10 মিনিট 10-12 মিনিট বা 15 মিনিট এইভাবে আমি ভিডিওগুলো দেওয়া শুরু করলাম। এবং দেখলাম যে হ্যাঁ, একটা আংশিক কিছু কিছু দর্শক আছে যে তারা অ্যাকচুয়ালি বড় ভ্লগ চায়। আমি ইউটিউবে ওইভাবেই শুরু করছিলাম, ছোট ছোট 5 মিনিট, 6 মিনিট, 4 মিনিট এরকম ভিডিও। কিন্তু দেখলাম যে না, মানুষ একটু বড় চাচ্ছে, বড় দিচ্ছে, এবং বড় দিয়ে আমি বেশ হ্যাপি ইউটিউবের জন্য। ফেসবুকের জন্য ফেসবুক, ইউটিউব থেকে খাবারের বিল ওঠে? হ্যাঁ। খাবারের বিল না উঠলে আমার কাছে মনে হয় না যে আমি এতদিন কন্টেন্ট ক্রিয়েশন করতাম, তখন যদি ইউটিউবে মুভ না করতাম। এবং যখন আমি মুভ করছি তখন তো ফেসবুকের রেভিনিউ একদম নিচে নেমে গেছে, একদম নিচে না, 90% উধাও হয়ে গেছে, 95% উধাও হয়ে গেছে রেভিনিউ। আর ইউটিউবের যে ব্যাপারটা, ইউটিউবে তখন আসছি, যদি আমাকে না দিতে পারতো, একটা কনফার্ম 2টা ঘটনা ঘটতো। হয় আমি কন্টেন্ট ক্রিয়েশন বন্ধ করে দিতাম 6 মাসের মধ্যে, কারণ বেতনের টাকা দিয়ে ভাই আমি কত আর বিশাল ফ্যামিলির, মাশাআল্লাহ আল্লাহ আমাকে অনেক বড় একটা ফ্যামিলি দিয়েছে, আমাকে তাকে চালাইতে হবে। ওই বেতনের টাকা আমি তো এটার ভিতরে তো ঢোকানোর একটা মাত্রা তো থাকবে, বন্ধ করে দিতাম। আর যদি কন্টিনিউ করতাম তাহলে পেইড করতাম, মানে কন্টিনিউ হলে পেইড করতেন? হ্যাঁ কনফার্ম। ওই যে যদি ভিডিও মানে করতেই হবে আমাকে, আমি করবই, পেইড ছাড়া কোনো বুদ্ধি নেই। বাপের জমি বেচে নিয়ে এসে ফুড ব্লগ করতে হবে নাহলে আপনাকে, না, ওটা কেউ করতে আসেও না। সিম্পল। আচ্ছা মানে আপনি তো মোটামুটি মতিঝিল দিলকুশা এলাকায় আমার ধারণা মানে দোকান বাদ নেই, স্ট্রিট ফুড থেকে খুব শুরু করে বিপদে হোটেল আছি। পর্যন্ত। এবং আমাকেও শুনতে হচ্ছে, আমি যখন ভিডিও করতে গেছিলাম যে আচ্ছা আপনি আসছেন, আমাদের এখানে প্রথম শিকদার ভাই করেছে। আমি তাকে বলেছি আমি শিকদার ভাইটা দেখেই এসেছি। শিকদার ভাই করছে হয়তো আর 1 বছর আগে। হ্যাঁ, আমরা খাউন দাউন যে প্রোগ্রামটা করি চর্চায়, সেটা তো নতুন মানে। কিন্তু আপনি এটা ঠিক করেন কোথায় যে আজকে কোথায় যাবেন, কি খাবেন, এই প্রসেসটা কি? খুব জঘন্য প্রসেস, এবং এমন প্রসেস আমি বলি যে পৃথিবীর কেউ যাতে আমাকে ফলো না করে। আমি খাবার যখনই বের হই, সেটা আমার লাঞ্চের জন্য হোক, সেটা আমি বাইরে যেখানে যাই হোক, আমি ওইখানে যাওয়ার আধা ঘন্টা আগ পর্যন্ত জানি না যে আমি কোথায় যাচ্ছি। আমার বন্ধু প্রচণ্ড গালমন্দ করে আমাকে, ওদেরকে ফোন দিয়ে কই যাবো রে, আজকে কোথায় যাওয়া যায়, আজকে একটু পুরান ঢাকা যাবো। পুরান ঢাকা যেতে যেতে দেখি মোহাম্মদপুর পৌঁছে গেছি। ভাই একদম বাজে, এটা আসলে মানে লোক সমাজে বলার মতো পরিস্থিতি নেই। মানে এক প্ল্যান ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া, যেখানে মন চাচ্ছে, যখন মন চাচ্ছে, হঠাৎ করে বাই উঠছে চলে যাব, চলে গেলাম। এই যে প্ল্যানের কথা বললেন, এই প্ল্যানের কারণে জীবনে ধরাও কম খাইনি। 2.5 ঘন্টা 3 ঘন্টা মোটরসাইকেল চালাইছি, সিরাজগঞ্জ গেছি, কোনো খোঁজ নিয়ে যায়নি ওই গোলামের হোটেল খোলা আছে, বন্ধ আছে, কয়টায় খুলে কয়টায় বন্ধ হয়, মাছ কখন পাবে, কিচ্ছু জানি না। 3 ঘন্টা বাইক রাইড করে চলে গেছি দোস্তকে পিছনে নিয়ে, যাই দেখি মাছ টাছ খাওয়া দাওয়া সব শেষ। হাসতে হাসতে পাশের দোকানে খায় চলে গেছি, ওই সিরাজগঞ্জ থেকে চলে গেছি আরেক জায়গায়, নাটোরে চলে গেছি। নাটোরে যায় কোনো খাবার পাই না, কারণ কি যে প্ল্যান নাই তো। আমার ভিডিও আপনারা যা দেখেন, এখন পর্যন্ত যা দেখছেন, 99% যাওয়ার 10-15 মিনিট বা আধা ঘন্টা আগে আমার প্ল্যান হয়েছে। আমি কখনো প্ল্যান করে কোথাও যাই না। এই যে মানে আপনি যেটা বললেন, মানে এই প্রসেসটাকে যদি আমি অর্গানিক বলি, যে আপনার এই পদ্ধতিটা অর্গানিক পদ্ধতি, মানে এই অর্গানিক পদ্ধতির কারণে কি মানে শিকদার সাহেবকে দর্শকরা একটু বেশি পছন্দ করে, আপনার কি মনে হয়? দর্শক হয়তো আমাকে পছন্দ করে, আমার চেহারা কি শাহরুখ খানের মতো না সালমান খানের মতো, আই ডোন্ট নো। এখন দর্শকের কারণে পছন্দ করে, আমি আসলে জানি না। মানে অর্গানিক পদ্ধতি, অনেকে তো খুব গালাগালিও করে কমেন্টে।
না না, সেটা তো মানে হ্যাঁ, করেই। আপনি যাবেন শুনে যাবেন না, আপনাকে কে বলছে এইসব আমি আপনাকে উল্টাপাল্টা একটা ব্লগ অভিজ্ঞতা করতে? বলতে হ্যাঁ, পারি, একদম মানে খুব মানে তাজা অভিজ্ঞতা। আমার খুব ছোট্ট নিজের একটা পেজ আছে, সেখানে সিঙ্গাড়া নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম। এই প্রথম আমার কোনো মানে পোস্ট ছবি মানে একটা ফটো কার্ড দিয়ে সেটা 1 লাখের মতো ভিউ হয়েছে, প্রচুর শেয়ার টেয়ার হয়েছে। ওখানে একজন আমাকে লিখেছেন, সিঙ্গাড়ায় চীনা বাদামের কথা যিনি বলেন তার সিঙ্গাড়া নিয়ে কথা বলার যোগ্যতা নেই। মানে উনি আমাকে না চিনে না জেনে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ফেলেন। তো মানে এরকম তো অহরহ লেখা হয় যে হচ্ছে বাবা! পয়সা নিয়ে খাইছে, খাইতে জানে না। হ্যাঁ, জীবনে যে কত গালি খাইছি আমার, মানে এই যে যা বয়স হয়েছে আমার, ছোটবেলা থেকে বড় হয়েছি, সারা জীবনে আমি যতগুলা গালি খাইনি, বিগত 1.5 বছরে তার থেকে অনেক কয়েকশো গুণ বেশি গালি খাইছি। ফাও খাও, ফাও খাইতে, একজন তো লিখছে খাইতে খাইতে মরবি তুই একদিন, হ্যাঁ, মানে এইভাবে হ্যাঁ, লিখতেছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে নিজেকে কত টাকায় বিক্রি করলেন শিকদার সাহেব, মানে কমেন্ট করতেছে, ঠিক আছে। প্রথম প্রথম তো আমি খুব প্যারায় থাকতাম যে আল্লাহ, মানুষটা এইভাবে গালি দিল কেন। পুরান ঢাকার একটা খুবই পরিচিত, খুবই জনপ্রিয় একটা হোটেল ভিডিও করলাম, ভালো লাগে নাই ভাই। আমি সেদিন বলছি আমার ভালো লাগে না, আমার মুখে ভালো লাগে না, আমি কি করব। আমি সেটাই বলছি, আমার মুখে ভালো লাগে নাই। সাথে এটাও বলছি, এত পুরানো এত ঐতিহ্যবাহী একটা জায়গা, হইতে পারে যে আমার মুখেই কোনো সমস্যা আছে, যে আমার ভালো লাগে নাই। এত মানুষ আসতেছে, প্রতিদিন আসতেছে, খাচ্ছে। কিন্তু ভাই ওই ভিডিওটা পোস্ট করার পরে, মানে আমি ওই যে সারা জীবনের যে গালিটার কথা বললাম, ওই একটা ভিডিওতেই তার থেকে দ্বিগুণ গালি খাইছে। কেন? আমি বলছি ভালো লাগে নাই। সো গালি খাওয়ার কোনো সীমা নেই, কোনো লিমিট নেই, ওটা লিমিটলেস। আর আমার বাবা মাকে নিয়ে হচ্ছে এখানে একটা বড় বিপদ। আমার বাবা মা কমেন্ট পড়ে, আমি তাদেরকে বলছি যে তোমরা কমেন্ট পড়ো না, তোমরা কমেন্ট পড়ো না। আমার ইভেন আমার ছেলেও পড়ে। ওখানে কিছু অকথ্য ভাষা লেখা থাকে, যেটা মানে আপনি অভদ্র সমাজে অনেক সময় বলতে পারবেন না ওই ধরনের কথাবার্তা। খুব খুব অতি সম্প্রতি এই মতিঝিলের যে সোহেলের দোকান, এই যে বাফুফের সামনে হ্যাঁ 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 মাংসের দোকান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওখানে গিয়ে একটা ছোট ভিডিও করেছিলাম। ওর নিচে একটা কমেন্ট, মানে সেটা যে মানুষ কিভাবে লিখতে পারে পাবলিকলি, মানে এইটা আমার না মানে চিন্তায় আসবে না ভাইয়া, মানে যখন আমি পাই, আমি কিন্তু নর্মালি আমার পেজের থেকে কোনো কমেন্ট ডিলিট করি না, গালি দিলেও করি না। বা আমি জানি না আমি বলতে পারবো কিনা আপনার ক্যামেরাতে, শালা টালা বলে ওগুলো আমি, আরো বাজে কথাও বলে। ওগুলো না, শালা তো খুব এরকম normal, নর্মাল, হ্যাঁ। সো এই ধরনের যেসব কথাবার্তা থাকে, বা একটু বা টাকা খায় বিক্রি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, ফাও খাইলে, এগুলো এগুলো আমি কখনোই মুছি না, এগুলো আছে। এগুলো নিয়ে যদি আমার কোনো পছন্দের মানুষ থাকে, যে কেউ আমাকে, সে নিজে ডিফেন্ড করা, দেখা যাচ্ছে আমার অন্য কোনো দর্শক। কিছু কিছু কথা এতটা বেশি মানে ভয়ঙ্কর টাইপের কথা থাকে, ওগুলাকে আমি ব্যান করে দিই। ওগুলো একদম পেজ থেকে একদম ডাইরেক্ট ব্যান। আমার অত বাজে কথা যে বলতে পারে, তার দরকার নেই তাকে আমার দরকার নেই। কিন্তু সবসময় তো পারি না ভাই। আমার মা, হ্যাঁ, মানে প্রচুর কমেন্ট আসছে, হ্যাঁ শত শত হ্যাঁ, কমেন্ট আমার আসছে। মা আমাকে আসে বলতেছে, আব্বা তোমার ভিডিওতে এত বাজে কথা একজন লিখছে। আমি বলছি, তুমি কমেন্ট পড়ো কেন? আমি শতবার নিষেধ করছি কমেন্ট পড়ো না তোমরা, তারপরও তারা পড়বে, আমি কি করব। এই রাগ হলে এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা কিভাবে করেন কমেন্ট নিয়ে? এখন আর রাগ হয় না তো, ম্যানেজ হয়ে গেছে, একদম টোটাল হয়ে গেছে ওটা, মানে সিস্টেম সিস্টেম, হ্যাঁ একদম সিস্টেম দাঁড়ায় গেছে ওটা, যে এখন ঠিক আছে। আর দু একজনের সাথে একটু কথা হয়। এখন মজার ব্যাপার হচ্ছে একটু হাসাহাসি করি এগুলো নিয়ে, এটা কী লিখছে দেখছেন নাকি, ওই যে আরও যে 2-3 জন ক্রিয়েটর আছে তাদেরকে একটু শেয়ার করি যে ভাই দেখছেন নাকি। আবার তারা শেয়ার করে, ধরেন আমার চোখে পড়ে নাই, তাদের চোখে পড়ছে, তারা কমেন্ট পড়ছে আমার, হে শিকদার ভাই কী অবস্থা। একটু ছোট্ট একটা গল্প বলি, মানে কোন পর্যায়ে যাইতে পারে কমেন্টটা। একটা, ওটাও খুব নামি দামি একটা জায়গা, 2টা খাবার ভালো লাগছে, একটা খাবার ভালো লাগে নাই। আমি বলছি ভালো লাগে নাই। এখন ওই ভালো না লাগার বিষয়টাই মানুষজন বেশি ধরছে, এবং ধরাটা এমন পর্যায়ে চলে গেছে, ভিডিও প্রচণ্ড ভাইরাল হয়ে গেছে, কমেন্টও আসতেছে, এবং সেই মাঝখানে একদল কমেন্ট, আমি বুঝতে পারলাম যে একগুচ্ছে সেম কমেন্ট আসতেছে, তার মানে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে আসতেছে। এবং সেখানে লেখা আছে, এই সেই শিকদার সাহেব বড় বড় কথা বলতেছে, তাকে কিছুদিন আগে ফার্মগেটে একটা হোটেলে এক মহিলার সাথে ধরা খাইছিল, এটা নিয়ে ভাইরাল হয়েছে 2 বছর আগে। আমি তো দেখিনি এই কমেন্ট। আমাদের যে আমাদের আরও কিছু ভাই ব্রাদার আছে, তারা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছে, কিরে কবে ধরা খাইছিলি। আমি কী করবো এগুলাকে। এখন আমি পরে তাকে আমি আবার রিপ্লাইও করলাম যে ভাই কোন মহিলার সাথে ধরা খাইছিলাম, তার নাম্বার টাম্বার দেন, সে কেমন আছে, কোথায় আছে, কিছুই তো জানি না।
এইভাবে আস্তে আস্তে জিনিসটাকে রাগ, তারপরে আস্তে আস্তে অতিশোকে পাথর, তারপরে হাসা শুরু করে দিয়েছি। এখন আর হাসা ছাড়া আর কোনো পরিস্থিতি নেই। কয়েকদিন আগে আমাদের এখানে অতিথি এসেছিলেন খালেদ সাইফুল্লাহ, উনি অফ ক্যামেরায় আমার সঙ্গে কিছু কথা হয়েছিল, তো আমার কথা শুনে একটা রেস্টুরেন্টে খেতে গেছিলেন, খালেদ ভাইয়ের ভালো লাগেনি, এবং উনি খালেদ ভাই যেরকম করেন সে একদম সেই ইয়েতে উনি দিয়েছে। আমি কমেন্টগুলো পড়ছিলাম, কারণ ওই ভিডিওর শুরুতে এবং মাঝখানে উনি আমার এই চর্চার কথা, আমার কথা উনি একাধিকবার বলেছে। বেশ কিছু কমেন্ট হচ্ছে যে আপনারা যে বলছে সে খাইতে জানে না, ও ও টুট টুট খাওয়া শেখেইনি। আরও শুনবেন আপনি, এই কমেন্ট আরও কিছু পাবেন আপনি। একটু আগে আমাকে একটা জায়গার কথা বলছেন, আমি ওখানে যাব এবং আপনার কথা মেনশন করব, তো সো ওখানেও বেশ কিছু কমেন্ট আপনি পাবেন। আচ্ছা, ব্র্যান্ড কোলাবোরেশন করেন আপনি? হ্যাঁ, একেবারে কিছু না করলে তো মারা যাবো ভাই। ব্র্যান্ড কোলাবোরেশন মানে আমার খুব সিম্পলভাবে একদম দেওয়া আছে। একটা লাচ্চা সেমাই নিয়ে মনে হয় কি করেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, করছিলাম। কিছু কিছু ব্যাপার থাকে যে আমার ব্র্যান্ড কোলাবোরেশনটা খুব সিম্পল, যে রেস্টুরেন্ট ব্যতীত, রেস্টুরেন্ট খাবারের জায়গা বা ওই যে ক্লাউড কিচেন যেগুলো থাকে, এগুলা ব্যতীত অন্য কোনো ব্র্যান্ড যেটা রেজিস্টার্ড, বৈধ, কোনো বেটিং সাইট না বা এরকম নন হালাল টাইপের কোনো জিনিস না, সেগুলোতে আমি আসি। আমাকে বেশি বেশি কাজ দেন, আমি বাড়ি করব, গাড়ি করব, কোটি কোটি টাকার মালিক হব। আই এম ভেরি লোভি, আমার কোনো সমস্যা নাই তাতে, আমার ব্র্যান্ডের কাজ দরকার। বাট প্রবলেম হচ্ছে ফুড ব্লগ করি, প্রচুর পরিমাণে আসে। আমার যদি একটু সময় থাকতো আমি আপনাকে ইমেলগুলো দেখাতাম। আমি যদি একটা ফোল্ডার করে রাখছি, রেস্টুরেন্টের আসতেছে, শুধু আসতেছে রেস্টুরেন্টের কোলাবোরেশন আসতেছে, যেহেতু ফুড ব্লগ করি। এই যে ধরেন আপনি যেই লাচ্চা সেমাইটা সর্বশেষ দেখালেন, এই লাচ্চা সেমাইটা যদি খারাপ হতো, আপনার খেয়ে ভালো না লাগতো, আপনি বলতেন? মানে ব্যাপারটা হচ্ছে কি, যে ওই বাসায় যখন জিনিসটা পাঠাইলো, অ্যাকচুয়ালি কোলাবোরেশনটা ওই লাচ্ছা সেমাইয়ের কথাটাই বলি, যেমন খাবারের যেই জিনিসগুলো আসে সেই জিনিসগুলো আমি কিভাবে করি, নর্মালি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি। আসার সাথে সাথে কিন্তু আমি ওটার ভিডিও পাবলিশ করি না, কখনোই করি না। দেখা যাচ্ছে যে ভাইয়ের সাথে কথা হয়েছে আমার, ওই যে ওই লাচ্ছা সেমাইয়ের, উনি পাঠাইছে, পাঠানোর মনে হয় 8-10 দিন বা 15 দিন পরে আমার ওয়াইফরে আমি বললাম যে সেমাইটা আজকে একটু রান্না বান্না করো, আমরা একটু খাই, দেখি কেমন লাগে। এবং ওই জিনিসটা আমি আরও 4-5, মানে আমার ফ্যামিলির যারা মেম্বার আছে সেই 4-5 জন মেম্বারকে খাওয়াই, আমি খাই। যদি আমার কাছে ভালো লাগে তখন আমি আমার প্রজেক্ট সাবমিট করি। এটা নিয়ে একটা সমস্যা হয়ে গেছিল, সেটা হচ্ছে যে ছোট ছোট আমি একটা ঘোষণা দিছিলাম যে ছোট ছোট যারা নতুন নতুন ব্যবসা শুরু করছে, খাবারের ব্যবসা শুরু করছে, ধরেন কেউ গুড় বেচে, কেউ দই বেচে, মানে এটা ঘি, হ্যাঁ। সো আমি তাদের ফ্রি প্রমোশন করে দিব, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না কিছু, জাস্ট একজনের জন্য টেস্ট করার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু আমার কাছে পাঠাইছে, খাইছি। ধরেন মনে হলো 15টা আসছে খাবার, তার মধ্যে ভিডিও পাবলিশ করছি 3টা। এখন আর 12টা তো আমি করি নাই, কারণ 12টা আমার কাছে অ্যাকচুয়ালি আমার মুখে ভালো লাগে নাই, আমি কি বলবো ক্যামেরার সামনে। ওই 12টার থেকে ফোন আসতেছে যে ভাই আমার ভিডিওটা পাবলিশ করলেন না, ভাই আমার ভিডিওটা পাবলিশ করলেন না, ভাই আমারটা কেন এখন আসতেছে না, ইত্যাদি। মানে এক কাইন্ড অফ ওরা যে খাবারটা পাঠায় আমাকে প্রেশার দেওয়া শুরু করছে, কিন্তু আমি তো জানি আমি তো করবো না ওইটা ভিডিও। ওই 3টা ভালো লাগছে, আমি 3টা করছি। 1 মাস পরে ওটা বন্ধ করে দিলাম, আমি লিখে দিলাম যে আমি আর কারোর খাবার এইভাবে রিসিভ করবো না, কারণ মানুষের খাবার নিয়ে আমি কিভাবে এভাবে ফেলে রাখবো। এখন তারও তো একটা আশা আছে। একজন আমাকে ফোন করেছে, ভাই আমার ওয়াইফ আর আমার মেয়ে অধীর আগ্রহে বসে আছে আপনার ভিডিও দেখবে আমাদের, কিন্তু আমি তো তার ভিডিও পাবলিশ করবো না। আমি জানি এই যে লাচ্ছা সেমাই বলেন বা খাবারের যে জিনিসটাই বলেন, ওই সেম ক্যাটাগরিতেই আমি নিয়েছিলাম, কিন্তু লাচ্ছা সেমাইটা নেওয়ার কারণে যে একটা বড় একটা ব্র্যান্ড হচ্ছে, সো ওই ব্র্যান্ড কোলাবোরেশনে দেখা যাচ্ছে ওদের আরও অনেক কিছু প্রোডাক্ট বা এরকম কিছু থাকতে পারে, বা একটা এজেন্সি থেকে আমার কাছে আসছে, এই জিনিসটা আমি আর না করিনি। সো যখন ওদের কাছে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে পার্সোনালি, আমার বাবা তো বলেই দিছিল যে এখন থেকে ওটাই খাবো, প্রত্যেকবার একটু দাম বেশি। হ্যাঁ, ওই ব্র্যান্ডটা অনেকের সঙ্গেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমি একটু আশ্বস্ত হয়েছি যে না, এটার ভিডিও দেওয়া যায়। সো আলটিমেটলি দিছি। আর ওই যে বললেন যে পছন্দ না হলে যে ভিডিও তো দিতামই না, আমি প্রজেক্টই সাবমিট করতাম না। ওরা কয় টাকা দেয় আর, ওর থেকে তো বেটার এখন দরকার নেই। ফুড ব্লগ এবং রেস্টুরেন্ট হ্যাঁ। বা মানে ফুড বিজনেস, হ্যাঁ। এই দুটো জিনিস মিলিয়ে যদি আমি ইন্ডাস্ট্রি ধরি, হ্যাঁ। সেই ইন্ডাস্ট্রিকে একটা ইকোসিস্টেম চলছে, মানে ইন্ডাস্ট্রিটা কি হেলদি না আনহেলদি, একটা পারস্পরিক বোঝাপড়া কিংবা ব্যবসায়িক, মানে আমি বলছি যে ব্যবসায়িক হচ্ছে বলা ভালো, পেশাদার আচরণের মধ্যে কি আছে এই ব্যবস্থাটা?
এখন ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের প্রশ্ন মানে আমি একটু গোত্র ছাড়া হয়ে যাব। দেখা যাচ্ছে গোত্র ছাড়া এই কারণে হয়ে যাব যে সবার মানসিকতা মেন্টালিটি তো এক না, এক একজন এক একভাবে দেখে। আমার কাছে মনে হয় যে যারা ফুড ব্লগ করে তাদের সাথে বেশি একটা রেস্টুরেন্ট মালিকদের বা রেস্টুরেন্ট বিজনেসের খুব একটা ভালো সখ্যতা থাকাটাই দরকার নাই। না, এটা হচ্ছে আমার পার্সোনাল থিঙ্কিং। আমি জানি এই ধরনের কথাবার্তা বলতেছি এগুলা খুব একটা ভালো না, ওই আবার গোত্র ছাড়া হয়ে যাব আমি। আমার সাথে যদি তার বেশি মানে বলা যে সুসম্পর্ক থাকে, রেস্টুরেন্টগুলোর সাথে যদি আমি বেশি খুব বেশি একদম আত্মার আত্মীয় হয়ে যাই, তাহলে তো একটু ঝামেলা হয়ে যায়। সো এই প্রশ্নটাকে আমি স্কিপই করবো ভাই। এটা আমি মানে আমি ওভাবে চাচ্ছি না, আমি সম্পর্কই চাই না, কোনো সিস্টেম ইকোসিস্টেম কোনো না, পেশাদার সম্পর্ক হলে সমস্যা কি শিকদার ভাই? মানে সম্পর্ক যদি প্রফেশনাল হয়, আপনি তো চাকরি করেন, আপনার কলিগদের সঙ্গে তো আপনার পেশাদার সম্পর্ক। হ্যাঁ, আমি তো রেস্টুরেন্টে চাকরি করি না ভাই। রেস্টুরেন্টের আপনি তো সাথে ফুড ব্লগার। আমি ফুড ব্লগার, সো হোয়াট, আমি ফুড ব্লগার আমারটা। হ্যাঁ, আমি তো রেস্টুরেন্টের সাথে তো আমার তো কোনো রিলেশনই নেই। আমি রেস্টুরেন্টে যাব, পারমিশন নিব, ভাই আমাকে ভিডিও করতে দিবেন। সে যদি মনে চায় আমাকে পারমিশন দিবে না, আমি বেরোয় চলে আসবো। সে যদি মনে করে হ্যাঁ ঠিক আছে ভাই করেন, অনেক রেস্টুরেন্ট আছে পারমিশন দেয়, অনেক রেস্টুরেন্ট ম্যাক্সিমামই দেয়। আমাকে কেউ তেমন কোনো নিষেধ করে না এখন পর্যন্ত, দুই একটা জায়গা ছাড়া। পারমিশন দিলে করব, পারমিশন না দিলে আবার চলে আসবো, সিম্পল। আমার তার সাথে এক্সট্রা কোনো রিলেশনই দরকার নেই তো। আমার কোনো, যে আপনি আমাকে বলেন যে পেশাদারিত্ব, আমার তার সাথে পেশাদারিত্ব কোনো রিলেশনই রাখা দরকার, কোনো প্রফেশনাল রিলেশন নাই আমার তার সাথে। আমি তার খাবার দেখাবো, সে যদি রাজি না হয় ফাইন, আমি বেরোয় চলে আসবো। এই যখন আপনি কোনো রেস্টুরেন্টে যাচ্ছেন, মানে একদম আমি প্রপার সেট আপের রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড না, আপনি খাচ্ছেন, ভালো লাগলো কি লাগলো না সেটা তো পরে, আপনি খেয়ে আপনার কথা বলে চলে আসলেন, সে যদি বিলটা না নিতে চায় তখন কি করেন? ওরে বাবা, এই নিয়ে ভয়ঙ্কর ঝামেলার ভিতরে আছি। মানে কিছু কিছু রেস্টুরেন্ট আছে খাবার তো ভালো লাগে ভাই, আমি তো আর অমানুষ না যে আমার কোনো খাবারই ভালো লাগবে না, ভালো তো লাগে। এখন সে তো মনে করেন যেগুলো খারাপ লাগে সেগুলো তো কেয়ামত হয়ে যাবে। মানে ওদের সাথে তো অত কথাই বলি না আমি। মানে কথা বলে ওই টাকাটা যদি কোনোভাবে তারা স্কিপ করে, 5% ডিসকাউন্টও যদি নেই, তারপরেও আমার বলার স্বাধীনতা বন্ধ হয়ে যাবে। আর যেগুলো ধরেন বেশ একটু মুরব্বি গোছের, ধরেন ওনার বসে আছে, অথবা দেখেই বুঝতেছি যে সে খুব সিনিয়র একজন পার্সন, এখন সরাসরি সে খুব মমতার সাথে বা সে খুব ভালোবেসে স্নেহ করে সে আমাকে বলতেছে যে প্লিজ এই বিল নিব না বা ইত্যাদি ইত্যাদি, বহুতভাবে তাকে বুঝাইতে হয়। আল্লাহর রহমতে এখন পর্যন্ত টাকা না দিয়ে বেরোইছে এরকম কোনো হিস্ট্রি আমার কাছে নাই, কিন্তু প্রেশার খাইছি প্রচুর যে দিতে পারবই না। গতদিনও একটা ভিডিও করছি, জাস্ট গতকালকে দুপুরবেলায় এই সেম ঘটনাই ঘটছে। কিন্তু কষ্ট হয়, মাঝে মাঝে খুব কষ্ট হয়। কিন্তু বিলটা দিয়ে আপনি বিলটা আমি দিয়ে আসি। যেমন একটা ভিডিও আছে মেহেক বিরিয়ানি, আমি এটা বলে দিই যেহেতু পাবলিশ করে বনশ্রী। ফেলছি, বনশ্রীর। ওই আন্টি নামছিলেন সেদিন, এখন তো উনি একটু অসুস্থ, উপর থেকে নামতে পারে না। ওটা আমি ভিডিওতেও রাখছি, বেশ খানিকটা কাট রাখছি। উনি মানে উনিও শহীদ হয়ে যাবে, টাকা নেবে না। আমি কত যে আমিও শহীদ হয়ে যাবো, আমি টাকা দিবই। এটা নিয়ে মনে হয় ওনার সাথে আমাদের অ্যারাউন্ড আধা ঘন্টা চাপাচাপি চলছে, তারপরে আমি টাকা দিয়ে আসছি। টাকা আমি দিবই। এই দোকানটার কথা এখন মানে খুবই ইয়ে করে, মানুষ খুব মানে পছন্দও করে হ্যাঁ অনেকে। হ্যাঁ হ্যাঁ, অনেকে পছন্দ করে, আবার অনেকে ভয়ঙ্কর অপছন্দ করে। হ্যাঁ, হতেই পারে, অবভিয়াসলি। হতেই পারে। এবং মানে খাবারের ক্ষেত্রে তো, এই যে আমার জীব তো আমার। এক্স্যাক্টলি। আচ্ছা, মানে কোনো রেস্টুরেন্টে যে মানে আপনি খাবার খারাপ বলছেন, এরপরে মানে মানে এখন আক্রমণাত্মক আচরণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি প্রচুর পাইছি। ভিডিও ডিলিট, মেসেজ আসছে শিকদার ভিডিওটা ডিলিট করতে হবে। হ্যালো হাই কিচ্ছু নাই, মেসেজই আসছে শিকদার ভিডিও ডিলিট করতে না, হবে। ওই রেস্টুরেন্টে বসে কখনো এরকম না, রেস্টুরেন্টে বসে হয়নি আমার, বসে হয়নি, পাবলিশ করার পরে হয়েছে। রিপ্লাই আমারও সেই রকম, খুব হ্যালো হাই বাদ দিয়ে আমি হচ্ছে পেজ ডিলিট করে দেন, ভিডিও ওখানেই থাকবে। আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের মারফত জানতে পারছি, সেটা হচ্ছে যে একটা 5 স্টারের ইনভাইটেশনে গেছিলাম। তা সেইখানে যাওয়ার পর আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আমাকে বলতেছে যে ভাই আপনি তো অমুক রেস্টুরেন্টের একটা ভিডিও করে আসছেন, আপনি তো খুব নেগেটিভ রিভিউ দিয়ে আসছেন। এখন তাদেরই আবার আর এক রেস্টুরেন্ট আছে, মানে ওই সেম মালিকের অন্য আরেকটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের সাথে আমি আবার কাজ করি, মানে ওই কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে। পরে তো আমাকে ফোন দিচ্ছে সেই মালিক, রেস্টুরেন্ট মালিক ফোন দিছে, মানে ওই কন্টেন্ট ক্রিয়েটারকে ফোন দিছে আর কি। ফোন দিয়ে বলতেছে যে শিকদারকে কোনোভাবে একটু মিরপুরের সাইডে নিয়ে আসার চেষ্টা করেন, তারপর একটু আমরা দেখতেছি। হ্যাঁ বলছি থ্যাংক ইউ ভাই।
মানে তো মানে হুমকি তো, ওরে বাবা, বহুত হুমকি। মানে মায়ের হুমকি রীতিমতো। অবভিয়াসলি মিরপুরে নিয়ে যেতে রসগোল্লা খাওয়াবেন আমাকে। না মানে এই যে কাবাব বা এখন তো আলু পোড়া পাওয়া যায়। হ্যাঁ, দুঃখের বিষয় হচ্ছে ওই সেম মালিকেরই আরেকটা রেস্টুরেন্ট আছে খিলগাঁওতে, সেটারও আমি খারাপ রিভিউ দিয়ে দিছিলাম। কিন্তু আমি যদি জানতাম যে সেম মালিক, আমি ভাই যাইতাম না ওটাতে, কিন্তু চলে গেছি, কি করব। তার মানে ফুড ব্লগার ভয় পায়। আমি ভয় পাই না। এই ভয় যে পাইলে আমি, বললেন না না, আমি ওই যে সালাম টালাম দিয়ে মানে, আমি তাকে বলছি যে তাকে খিলগাঁওতে মিট করতে বলেন, মানে আমি মিরপুরে কেন যাবো? আমি তো ভাই ভয় পাওয়া এক জিনিস আর বোকামি করা আর এক জিনিস। আমি জানি ওখানে গেলে আমাকে 5 জন মিলে দোলাই দেবে, আমি সাহস করে চলে যাবো না, ওটা তো বোকামি, ওটা তো সাহসিকতা না। আমি কেন বোকামি করতে যাবো? অবভিয়াসলি মায়ের ভয় কার নাই? পাগল নাকি? 5 জনের কাছে যায় দোলাই গায়ে আসবো এই বয়সে, এইরকম একটা শরীরে মাইর দিলে তো আমি টিকতে পারবো না। এই এই প্রশ্নটা খুব আমি একদম মানে একটু একটু কাঠখোট্টা উচ্চারণ মানে আপনার কাছ থেকে উত্তর চাই যে বাংলাদেশে কি মানে মানে ফুড ব্লগিং এর আসলে চ্যালেঞ্জ কি? বাংলাদেশে ফুড ব্লগিংয়ের চ্যালেঞ্জ, আমি তো কোনো চ্যালেঞ্জ দেখি না। একটু আগেই তো আপনি নিজে একটা অসুবিধার কথা বললেন, কিটা যে? এই যে মানে এই যে হুমকি দিয়েছে। হুমকির জায়গা হবে, এটাকে চ্যালেঞ্জ হিসেবে মাথায় নেবেন না, পেলেই হবে। আমি তো কখনোই মাথায় নিই না। আমার পেজ খালেদ সাইফুল্লাহ ভাইয়ের সামনে ঘটা ঘটনা এটা। আমরা গেছি হচ্ছে মাওয়াতে, একই সাথে 4বার 5বার, মানে 1-1.5 ঘন্টার ভিতরে আমার পেজ অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে। আলটিমেটলি একটা পর্যায়ে এসে আমার পেজ লক হয়ে গেল, মানে আমি নিজে অ্যাক্সেস করতে পারতেছি না প্রায় ঘন্টা খানিকের মতো। ওটা আসছে, আবার ঠিক হয়ে গেছে, আবার চালু করার, ওটা আপনি চ্যালেঞ্জ হিসেবে নেবেনই না। আর হ্যাঁ, ওই যে যেটা আপনি বলতেছেন যে ফুড ব্লগে, ওইটাকে যদি আপনি চ্যালেঞ্জ মনে করেন, তাহলে তো ওটা আপনি বাংলাদেশের প্রত্যেক সেক্টরে সেম চ্যালেঞ্জের ভিতরে আছে। এতদিন তো আপনার ব্লাড গ্রুপ তো ওটা হয়ে যাওয়ার কথা। বা ধরেন কেউ সে প্রফেশন হিসেবে নিতে চায় ফুড ব্লগটাকে, যে সেটা প্রফেশনাল ফুড ব্লগার হবে, তার ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জটা কি হতে পারে? একটা নতুন ধরেন আপনার জুনিয়র কেউ আসছে, একদম যদি প্রফেশনাল যদি কিছু করতে চায়, প্রফেশনালি যদি কেউ করতে চায়, প্রথমটা হচ্ছে ধৈর্য থাকা লাগবে প্রচণ্ড। এটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার। ব্লগিং, ফুড ব্লগ বলেন বা যে কোনো ব্লগই বলেন, আমার কাছে মনে হয় যে প্রচণ্ড বেশি ধৈর্য থাকতে হবে, খুব বেশি নিয়মিত হইতে হবে। আপনি অনিয়মিত যদি হন, আপনাকে সময় বের করতে হবে। যে আপনি ব্লগিং করতে চাচ্ছেন বাট আপনার হাতে একেবারেই সময় নাই, তাহলে আপনি একটু বিপদে পড়বেন। বা সময় নাই এই জিনিসটাই বলা যাবে না, যে কোনো ওয়েতে আপনাকে সময় বের করতে হবে। আর রেভিনিউর দিকে তাকানো যাবে না, এমন কিছু করতে হবে যাতে আপনি প্রচুর পরিমাণে ব্র্যান্ড ডিল পান। আপনি যদি ব্র্যান্ড ডিলে কাজ করতে পারেন, তাহলে আপনি এটাকে শুধুমাত্র এটাকেই প্রফেশন হিসেবে রাখতে পারবেন। তাছাড়া তখন এই যে আমার মতো আবার সাইড বিজনেস খুঁজতে হবে, ঠিক আছে? নাহলে এটা দিয়ে আপনার পোষাবে না। কিন্তু আপনি সময়টা কিভাবে পান? আপনি তো একটা চাকরি করেন এবং আপনি যেই সেক্টরে চাকরি করেন সেই সেক্টরে মানে কথার অর্থে বলা হয় যে হচ্ছে 10টা 6টা অফিস, আসলে 10টা 6টা না, অফিস না। কখনোই না। তাহলে এই সময়টা বের করেন মানে একটা তো আমরা যেটা দেখি যে আপনি দুপুরে খেতে বেরিয়েছেন হয়তো কোনো কলিগকে নিয়ে বা আপনার বন্ধুদেরকে নিয়ে, ওইটা ছোট ভিডিও করছেন, বাট এই সময়টাও কি আপনার লাঞ্চ আওয়ার মানে মধ্যে হয় নাকি একটু? আমার ভিডিও ভাই করতে যেখানেই আমি যাই না কেন, বড় ভিডিও যেটা করি, যেটা 15 মিনিটের ইউটিউবের ভিডিও দেখেন, ওটা করতে আমার আধা ঘন্টা বা 35 মিনিট সময় লাগে। আমি কিন্তু কোনো এক্সট্রা সেট আপ টেট আপ কোনো সিন থাকে না আমার। ক্যামেরা নিয়ে একটা খাবার খেয়ে নিলাম, ভিডিও করে ফেলাম, ম্যাটার শেষ। লাঞ্চের ভিডিও যেটা, সেটা আমার 10-15 মিনিট 20 মিনিট ম্যাক্সিমাম। ইউটিউবে যেগুলো দেন? না না না, লাঞ্চের ভিডিও তো আমি ফেসবুকে দিই, আর এমনি ভ্লগ ভিডিও যেটা বিভিন্ন বাইরের রেস্টুরেন্ট, সেটা আমি ইউটিউবে দিই। লাঞ্চের ভিডিও 10-15 মিনিট 20 মিনিট, ওই অতটুকুই। মোবাইলেই শ্যুট করি, মোবাইলেই এডিট করি, মোবাইলেই ভয়েস দিই। আমার আলাদা কোনো মাইক্রোফোন নেই যেটা দিয়ে আমি ভয়েস ওভার দিই, মোবাইল মুখের সামনে নিয়ে ভয়েস ওভার দিয়ে দিই। আর সময়ের ব্যাপারটা হচ্ছে যে ভাই, সকালে অফিসে যাই, সন্ধ্যায় বেরোই, সন্ধ্যায় শ্যুট করি, রাত্রেবেলায় এডিট করি, 2:30-3টা সকালবেলা আবার সেম রুটিন। শুধু শুক্রবার আর শনিবারটা সকালে একটু বেশিক্ষণ ঘুমাই, দ্যাটস অল। এভাবেই সময়, মানে ওই যে বললাম না, সময় নেই এই কথাটা যদি আপনি বলেন, তাহলে আপনার ব্লগ করার দরকার নেই। যেভাবে হোক, যে কোনো ওয়েতে হোক, আপনাকে সময় বের করতে হবে, নিয়মিত হইতে হবে, ধৈর্য ধরতে হবে। আচ্ছা, ফুড ব্লগার কতটা খেতে পারে? খাইতে পারে, এটা ডিপেন্ড করে। আমি প্রচুর খাইতে পারি, প্রচণ্ড খাইতে পারি আমি। অ্যাটলিস্ট 1টা 2টা আইটেম তো ফুল খাওয়াই যায়, আমি খাইতে পারি। এখন আর কে কে খাইতে পারে আমি তা জানি না। মানে এরকম হয় না যে পরপর 2টা বা 3টা জায়গায় আপনি খাবেন, আপনার টাইম ফ্রেম ধরেন লাঞ্চ দেখাচ্ছেন আপনি একটা মানে, এবং সেটা আপনি একটা
15 মিনিটের মধ্যে 3টা লাঞ্চের দেখাতে হবে, এরকম হলে আপনি পারবেন 3টা পরপর খেতে? কষ্ট হয়ে যাবে, বাট চেষ্টা করলে বললাম আল্লাহর মধ্যে পারবো। তবে লাস্ট একটা করছিলাম, একটা বার্গার চ্যালেঞ্জ করছিলাম, আমি 7টা বার্গার নিয়ে করছিলাম। আমার প্রথম প্ল্যান ছিল 2 দিনে করব, তারপরে দেখলাম যে 2 দিন সময় নেই আমার কাছে, মানে আমি সময় বের করতে পারবো না পরে যায়। সো একদিনেই করছিলাম। একটা বার্গার শুধু আগের দিন খাইছিলাম রাত্রেবেলা, পরের দিন 6টা বার্গার খাইছিলাম, অসুস্থ ছিলাম 2 দিন। 6টা বার্গার মানে আমেরিকানরা পারবে কিনা আমি জানি, ওরা হয়তো পারতে পারে, ওই যে আমাদের 3টা বার্গার, ওই প্রতিটা বার্গারকে অর্ধেক অর্ধেক করে রাখছিলাম। সো অর্ধেক করে খাইছি, মানে 3টা বার্গার খাইছিলাম একদম টানা। 2 দিন অসুস্থ ছিলাম আমি। আর বাকিরা কি যে আসল পুরুষ, মানে ওরা তো আমাকে দেখলে এখন ভয় পায়। ওরা মাঝে মাঝে ফোন রিসিভ করে না আমার। ওরা জানে যে ওদেরকে আমি অত্যাচার করার জন্য আমি ফোন দিচ্ছি। কোনোভাবে আগে আমি জিজ্ঞেস করি কোথায় আছিস, কি করতেছিস, বাসায়, বাইরে, খুব কাজে, দেখি ওরা কোনো যাতে ফঙ্গা না দিয়ে বেরো যেতে না পারে, এইভাবে ওদেরকে ধরার চেষ্টা করি। ভয়ঙ্কর ভয় পায় আমাকে এখন। সেগুলো আমরা সময়ের প্রায় কাছাকাছি, মানে শেষের দিকে, আমি দুটো অভিজ্ঞতা আপনার কাছে জানতে চাই, একটা ভালো অভিজ্ঞতা আর একটা খারাপ অভিজ্ঞতা, বাজে অভিজ্ঞতা ফুড ব্লগ করতে যেয়ে। ভালো অভিজ্ঞতা এখন মনে পর্যন্ত রাখার যা মতো। করতেছি সব ভালো অভিজ্ঞতা। মনে রাখার মতো, ওকে, মনে রাখার মতো হচ্ছে প্রথম আমার একজন ফলোয়ারের সাথে দেখা, এবং সে আমার সাথে ছবি তুলছে। অ্যাকচুয়ালি সে আমার সাথে তোলে না, আমি তার সাথে তুলছিলাম এই যে মতিঝিল বক চত্বরে। রিক্সা চালক ভাই আমার, সে ওপাশ থেকে, রাস্তার আর এক পাশ থেকে, আমি চা খাওয়ার জন্য লাঞ্চের পরেই চা খাবো রাস্তার এই পাশে বিমান অফিসের সামনে, ও পাশের থেকে ডাকতেছে, মামা মামা আমি আপনার ভিডিও দেখি। আমি তো ফার্স্টে চারপাশ খুঁজতেছি, কাউকে তো দেখি না, পরে দেখি রিক্সা। সেটা নিয়ে আমি পোস্টও দিছিলাম। ওটা হচ্ছে গিয়ে বলতে পারেন যে আমার ভ্লগের একটা মানে বিশাল একটা কিক ছিল। আমি ভ্লগিং করবই, মানে এই লোক আমাকে বলতেছে, যেহেতু আমি সস্তা খাবারের ভিডিও দেখাই, স্পেশালি ফেসবুকের যেসব ছোটো ছোটো ভ্লগগুলো, সে আমাকে বলতেছে আপনার দেখানো খাবারের জায়গায় আমি খাইতে গেছি, এবং সে আমার ভিডিও দেখে সেসব জায়গায় খাইছে। ইভেন বলতেছে যে আপনি যে চার দোকানের সামনে দাঁড়ায় আছেন, আমি এখানেও আপনার ভিডিও করছেন, এর আগে আমি এটাতেও চা খাইছি। জেনুইন ফ্যান আপনার। মানে অবভিয়াসলি। এবং ইন্টারনেটটা কিন্তু তার জন্য ম্যাটার। একজন রিক্সা শ্রমিক হ্যাঁ, তার পয়সা খরচ করে, ওরা বলে এমবি খরচ করে আপনার ভিডিও দেখছে। সে ভিডিও দেখছে এবং আমাকে সে বলতেছে যে এই চার দোকানে যে আপনি এর আগে ভিডিও দিচ্ছেন, আমি এটাতেও খাইছি, এইখানে এসে আমি চাও খেয়ে গেছি। মানে সে আমার তখন একটা বিশাল ব্যাপার। জীবনের প্রথম আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ব্যতীত অপরিচিত একটা মানুষ এসে আমার সাথে এসে কথা বললো, এবং সে এইভাবে বলতেছে। ওটা একটা ভয়ঙ্কর এবং এমন একটা মানুষ যিনি আমাদের সমাজের অর্থনীতির দিক থেকে একদম প্রান্তের মানুষ। একদম, হ্যাঁ। তো ওটা খুব টাচ করছিল আমাকে। আর হচ্ছে খুব খারাপ খারাপ কিছুই লাগে না ভাই, আমার কাছে দুনিয়ার সব ভালো লাগে, শুধু মাঝে মাঝে কিছু খাবার খারাপ লাগে। একজন মানুষ আপনাকে মারতে চাইলো মিরপুরে নিয়ে, ওগুলা ভাই, ওই যে ওই জিনিসটাই হচ্ছে কি, ওগুলাকে আমি ধরতেইছি না। ব্যাপারটা হচ্ছে যে হুমকি তো আমার আরও আসবে, হুমকির সামনে বহুত আসবে, আমি জানি। হু কেয়ার্স, ওগুলা খারাপ না, ওগুলার রেগুলার বেসিস। ওই আমার মতো ওই যে ওই পেইড করবেন না এইসব ফালতু কথাবার্তা যদি বলেন আপনি, আপনাকেও এরকম ফোন টোন দেবে, এরকম ওই পেজে হ্যাকট্যাক করার ওগুলো ব্যাপার না। শিখর ভাই অনেক ধন্যবাদ আপনাকে, অনেকক্ষণ সময় নিলাম আমরা। আর অফ ক্যামেরা আরও কথা হবে, সেটা দর্শক। শিকদার সাহেব তো অনেক কথা চাচাছোলা বললেন, আর এই চাচাছোলা কথা শুনে আপনার কি মনে হলো? পেইড ভ্লগ নিয়ে উনি যা বললেন, হুমকি নিয়ে উনি যা বললেন, সেইটা সম্পর্কে আপনার মতামতটা একটু চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটু জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমরা আরও অনেককেই রাখতে পারবো। হয়তো এমন হতে পারে শিকদার সাহেবকে নিয়ে আমরা বাইরে একটা ভ্লগ কোলাব করতে চাইলেও করতে পারি। সেটার জন্য সাবস্ক্রাইবটা করতে হবে, পেজটা ফলো করতে হবে। চর্চার সঙ্গে থাকুন, ভালো খান। আমি ছোট্ট একটা অ্যাড করি ভাইয়া, আপনার সাথে যখন ব্লগ করতে যাবো তখন ওই মিরপুরের ওটাতে যাবো তাহলে, যেখানে আমাদেরকে নিয়ে যেতে চাইছিল আমাকে। দর্শক, এরপরে কি বলতে হয় আমি জানি না, আপনারা কমেন্ট করে জানান কি বলবেন। ভালো থাকুন।